বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? অনেকদিন পরে লাইভে আসা। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমার লাইভ ক্লাসে আপনাদের সাথে পেয়ে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। আজকে আল্লাহ যদি মেহেরবানি করে আমরা লম্বা সময় ধরে অনার্স ফোর্থ ইয়ারের হাইড্রোডাইনামিক্সের উপরে আজকে কিছু ডেফিনিশন, কিছু থিওরির উপরে আলোচনা করব। দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে কি কি পড়ব আমরা একটু লিখি। 1 নাম্বার, মোশন ইন 2 ডাইমেনশন। 2 নাম্বার, আমরা পড়ব ভেলোসিটি পোটেনশিয়াল কাকে বলে। দেখা যাচ্ছে? 3 নাম্বার, রিলেশন বিটুইন velocity components and velocity potential আমরা 4 নম্বরে পড়ব। স্ট্রিং ফাংশন কাকে বলে। 5 নাম্বার, রিলেশন বিটুইন velocity components and velocity stream function। 6 নম্বরে আমরা পড়ব রিলেশন বিটুইন velocity potential and stream function। প্রিয় শিক্ষার্থী, আমরা এক ভিডিওতে সবগুলা পড়ব। 7 নম্বর, ভেলোসিটি পোটেনশিয়ালের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স বা জ্যামিতিক তাৎপর্য। জিওমেট্রিক্যাল significance of velocity potential 8 নম্বরে আমরা পড়ব geometrical significance of a stream function। 9 নম্বরে আমরা পড়ব prove that
কার্ল অফ কিউ ইকুয়াল টু 0। 10 নম্বর আমরা পড়ব প্রুভ দ্যাট নাবলা স্কয়ার psi equal to 0 and নাবলা স্কয়ার phi equal to 0। নিচে লিখলে দেখা যাবে। আমরা পড়ব কমপ্লেক্স পোটেনশিয়াল কাকে বলে। প্রিয় শিক্ষার্থী, জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স অফ স্টিপ ফাংশন। স্টিপ ফাংশনের বা স্রোত ফাংশনের বা প্রবাহ ফাংশনের যে জ্যামিতিক সিগনিফিক্যান্স আছে, ওখানে বেশ কয়েকটা সিগনিফিক্যান্স আছে, তবে দুইটা সিগনিফিক্যান্স নিয়ে আমরা আলোচনা করব এবং এগুলা প্রমাণ করব পরীক্ষায় আসে। এ হচ্ছে আমাদের আজকের লেকচারের কিওয়ার্ডগুলি। আমরা শুরুতেই মোশন ইন 2 ডাইমেনশন, দ্বিমাত্রিক গতি বলতে আমরা কি বুঝি। দ্বিমাত্রিক গতি বলতে আমরা কি বুঝি? যে প্রবাহে তরলের বেগের দুটা উপাংশ ইউ এবং ভি, আমরা ইউটাকে এক্স অক্ষের অ্যালং এ ভেলোসিটি কম্পোনেন্টস বলি, আর ভিটাকে আমরা ওয়াই অক্ষের অ্যালং এ ভেলোসিটি কম্পোনেন্টস বলি, আর ডাব্লিউ কে আমরা জেড অক্ষের অ্যালং এ ভেলোসিটি কম্পোনেন্টস বলি। যেমন কোন একটা তরলের ভেলোসিটিকে যদি আমরা কিউ দ্বারা ডিনোট করি, তাহলে কিউ সমান হবে ইউ আই প্লাস বি জে প্লাস ডাব্লিউ কে। এখানে ইউটা হচ্ছে এক্স অক্ষের অ্যালং এ ভেলোসিটি কম্পোনেন্টস, বিটা হচ্ছে ওয়াই অক্ষের অ্যালং এ ভেলোসিটি কম্পোনেন্টস, আর ডাব্লিউটা হচ্ছে জেড অক্ষের অ্যালং এ ভেলোসিটি কম্পোনেন্টস। তাহলে মোশন ইন 2 ডাইমেনশন বলতে আমরা কি বুঝি? তাহলে 2 ডাইমেনশনে দুইটা অক্ষ থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, জেড অক্ষ থাকবে না। সাধারণত আমরা জেড অক্ষ বরাবর তরলের গভীরতাকে নির্দেশ করি। তাহলে কোনো প্রবাহে তরলের যে দুটা উপাংশ ইউ এবং ভি, দুটা লম্ব অক্ষ বরাবর, দুটা লম্ব অক্ষ মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর পরিবর্তিত হয়, বাট জেড অক্ষ বরাবর তথা গভীরতার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, আমরা সেই গতিকে বলবো মোশন ইন 2 ডাইমেনশন বা দ্বিমাত্রিক গতি। প্রিয় শিক্ষার্থী, আমি এখন প্রথম ডেফিনিশন আপনাদের সামনে উপস্থাপন করলাম, মোশন ইন 2 ডাইমেনশন। আশা করি আপনারা বুঝছেন। আর ভেলোসিটি পোটেনশিয়াল কাকে বলে? পোটেনশিয়াল শব্দের অর্থ হচ্ছে বিভব, আর ভেলোসিটি পোটেনশিয়াল মানে হচ্ছে বেগ বিভব। তাহলে বেগ বিভব কাকে বলে? আমার নোটের মধ্যে আমি যে বইটা লিখতেছি হাইড্রোডাইনামিক্সের উপরে, অনেক কথা লিখেছি ব্যাখ্যা দিয়ে, আর অনলাইন ক্লাসে এত ব্যাখ্যা দেওয়া যাবে না। যেগুলি পরীক্ষায় আসে আমি কেবল ওইগুলি জাস্ট ওই অংশটুকুই আমি ব্যাখ্যা দেব। তাহলে ভেলোসিটি পোটেনশিয়াল বা বেগ বিভব কাকে বলে? বেগ বিভব হচ্ছে একটা গাণিতিক একটা স্কেলার ফাংশন, গাণিতিক একটা স্কেলার ফাংশন, বুঝতে পারছেন? একটা গাণিতিক স্কেলার ফাংশন যার নেগেটিভ বা ঋণাত্মক গ্রেডিয়েন্ট তরলের বেগ নির্দেশ করে। অর্থাৎ
কোনো তরলের বেগ তথা কিউ যদি কোন একটা স্কেলার ফাংশনের নেগেটিভ গ্রেডিয়েন্টের সমান হয়, আমরা সেই স্কেলার ফাংশনটাকে বলবো ভেলোসিটি পোটেনশিয়াল। ভেলোসিটি পোটেনশিয়াল এটা গ্রিক একটা অক্ষর ফাই দ্বারা ডিনোট করা হয় ভেলোসিটি পোটেনশিয়ালটাকে। যেমন এই যে ফাই, ভেলোসিটি পোটেনশিয়ালকে আমরা ফাই দ্বারা ডিনোট করি। আর ফ্লুইডের ভেলোসিটিকে যদি আমরা কিউ দ্বারা ডিনোট করি, তাহলে বলছিলাম কোনো ফ্লুইডের ভেলোসিটি ক্যান বি এক্সপ্রেসড নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক গ্রেডিয়েন্ট অফ স্কেলার ফাংশন ফাই। তাহলে এই ফাইটাকে বলবো আমরা ভেলোসিটি পোটেনশিয়াল। তাহলে ভেলোসিটি পোটেনশিয়াল কাকে বলে? ভেলোসিটি পোটেনশিয়াল হচ্ছে যে স্কেলার ফাংশনের ঋণাত্মক গ্রেডিয়েন্ট, যে স্কেলার ফাংশনের ঋণাত্মক গ্রেডিয়েন্ট ফ্লুইডের ভেলোসিটির সমান হয়, তাহলে সেই স্কেলার ফাংশনটাকে বলবো আমরা ভেলোসিটি পোটেনশিয়াল। এখানে ফাইটা হচ্ছে একটা গ্রিক লেটার। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটু এখানে ব্যাখ্যা দিই। কিউ সমান যদি আপনার ইউ আই প্লাস বি জে প্লাস ডাব্লিউ কে হয়, আর আপনারা সবাই জানেন যে নাবলা সমান আই ডেল এক্স প্লাস জে ডেল ওয়াই প্লাস কে ডেল জেড, আর এখানে তো ফাই আছে। This implies that ui plus bj plus wk equal to minus I del phi del x minus j del phi del y minus k del phi del z। এখন আমরা উভয় পক্ষ থেকে যদি i j k এর সহগ সমকৃতি করি, তাহলে u সমান হবে মাইনাস ডেল ফাই ডেল এক্স, বি সমান হবে মাইনাস ডেল ফাই ডেল ওয়াই, আর ডাব্লিউ সমান হবে মাইনাস ডেল ফাই ডেল জেড। এই তিনটা রিলেশনকে বলবো দ্য রিলেশনস বিটুইন ভেলোসিটি কম্পোনেন্টস এবং ভেলোসিটি পোটেনশিয়াল ফাই। তাহলে আমরা 3 নম্বরের বিষয়টাও একসাথে আমরা উল্লেখ করলাম, রিলেশন বিটুইন ভেলোসিটি কম্পোনেন্টস অ্যান্ড ভেলোসিটি পোটেনশিয়াল। তাহলে ইউ ভি ডাব্লিউ এগুলো জানেন আপনারা, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের এলং এ ভেলোসিটি কম্পোনেন্টস, আর ফাইটা হচ্ছে ভেলোসিটি পোটেনশিয়াল। তাহলে ইউ সমান হচ্ছে মাইনাস ডেল ফাই ডেল এক্স, বি সমান হচ্ছে মাইনাস ডেল ফাই ডেল ওয়াই, আর ডাব্লিউ সমান হচ্ছে মাইনাস ডেল ফাই ডেল জেড। এই তিনটা রিলেশনকে বলবো দ্য রিলেশনস বিটুইন ভেলোসিটি কম্পোনেন্টস অ্যান্ড ভেলোসিটি পোটেনশিয়াল। প্রিয় শিক্ষার্থী, আর 2 ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে ডাব্লিউ এই পার্টটা থাকবে না, এই দুইটাই থাকবে। প্রিয় শিক্ষার্থী, এখন স্টিম ফাংশন কাকে বলে আপনারা দেখতে পাচ্ছেন? স্টিম ফাংশন কাকে বলে? স্টিম ফাংশন বাংলায় বলা হয় স্রোত ফাংশন বা প্রবাহ ফাংশন। স্টিম ফাংশনকে আমরা সাধারণত সাই দ্বারা ডিনোট করি। এটা একটা গ্রিক লেটার সাই। এটা কি স্টিম ফাংশনটা? কি স্টিম ফাংশনটা হচ্ছে ফ্লুইড ডাইনামিক্সের এমন একটা গাণিতিক ফাংশন যে ফাংশনটা দ্বিমাত্রিক ইরোটেশনাল এবং ইনকম্প্রেসিবল ফ্লুইড বিশ্লেষণে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। অর্থাৎ যে ফাংশনটাকে দেখলে তরলের কণাগুলো কোন পথে চলছে এবং কত দ্রুততম সময়ে চলছে একসাথে তা বোঝা যায়। তাহলে আমরা কি শিখলাম? স্টিম ফাংশনটাকে সাই দ্বারা ডিনোট করা হয়, এটা একটা গ্রিক লেটার। তাহলে ডেফিনেশনটা হচ্ছে স্টিম ফাংশন হচ্ছে এমন একটা
ফ্লুইড ডাইনামিক্সের ক্ষেত্রে গাণিতিক ফাংশন, যে ফাংশনটা ইনকম্প্রেসিবল তার মানে অসংকোচনশীল ফ্লুইড এবং ইরোটেশনাল মানে অঘূর্ণনশীল ফ্লুইডের বিশ্লেষণ করতে আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ যে ফাংশনটাকে দেখলে তরলের প্রকৃতি বা ধর্ম নির্ণয় করা যায়, অর্থাৎ তরলটা কোন পথ দিয়ে চলছে এবং কত দ্রুততম সময়ে চলছে এগুলি বোঝা যায়। আমরা সেই ফাংশনটা কি বলবো? স্টিম ফাংশন। প্রিয় শিক্ষার্থী, এবার আপনাদেরকে তো আমি রিলেশন বিটুইন ভেলোসিটি কম্পোনেন্টস এবং ভেলোসিটি পোটেনশিয়ালের রিলেশনটা দেখালাম। এখন আপনাদেরকে দেখাবো রিলেশন বিটুইন ভেলোসিটি কম্পোনেন্টস এবং স্টিম ফাংশন। ভেলোসিটি কম্পোনেন্টস এবং স্টিম ফাংশনের রিলেশন এখন আপনাদের সামনে দেখাতে চাই। আমি উপরে যা পড়াইছি এগুলো একটু মুছে দিই। শিক্ষার্থী, 2 ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে স্টিম লাইনের ইকুয়েশন কি? উই হ্যাভ, আমরা জানি ইকুয়েশন অফ স্টিম লাইন্স, একসাথে লিখবেন। স্টিম লাইন্স একসাথে, এগুলো আলাদা আলাদা ভাবে হয় না। ইজ dx divided by u equal to dy divided by v। এটা হচ্ছে 2 ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে ইকুয়েশন অফ স্টিম লাইন। আর 3 ডাইমেনশনাল হলে আর এখানে হবে dz divided by w। আমরা 2 ডাইমেনশনাল নিয়েই কথা বলছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটু আড়াআড়ি গুণ করলে পাবো b dx প্লাস মাইনাস u dy ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার ইকুয়েশন অফ কন্টিনিউটি is del u del x plus del b del y equal to 0। 2 ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে ইকুয়েশন অফ কন্টিনিউটি হচ্ছে del u del x plus del b del y equal to 0। আর 3 ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে আরেকটা অংশ থাকবে প্লাস del w del z equal to 0। আমরা তো 2 ডাইমেনশনাল মোশন নিয়েই কথা বলছি। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখেন, del b del y ইকুয়াল টু, ওটাকে যদি ডানে নিয়ে যায় নেগেটিভ, তার মানে del x অফ এখানে মাইনাস ইউ, এইভাবে লেখা যায়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নামক যে পার্টটুকু আছে, ওই পার্টের একটা চ্যাপ্টার আছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। তাহলে ওটা নিয়ে একটু কথা বলতে চাই। ওটা নিয়ে একটু আমরা কথা বলবো, তারপরে আমি এগুলার ব্যাখ্যা দেব। আপনারা জানেন m dx প্লাস n dy ইকুয়াল টু 0। উল্লেখ্য m এবং n হচ্ছে x এবং y এর ফাংশন, উভয়টা x এবং y এর ফাংশন। এই আকারের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বলবো আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর এই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তখনই এক্সাক্ট হবে যদি এই শর্ত ফুলফিল করে del m del y is equal to del n del x। যদি এই শর্ত ফুলফিল করে এই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বলবো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন।
তাহলে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে হচ্ছে যে ইকুয়েশনটা ইন্টিগ্রেবল, অন্তরীকরণযোগ্য। যদি এই শর্ত ফুলফিল করে তাহলে এই ইকুয়েশনটার বাম পাশ যেটা আমরা দেখতে পাচ্ছি ওইটাকে আমরা ডি অফ সামথিং আকারে প্রকাশ এবং ওয়াই চলক বিশিষ্ট ফাংশন। তাহলে এবার দেখুন তো, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওই এক্সাক্ট হওয়ার শর্ত ফুলফিল করছে। তাহলে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার যেটা বাম পাশ ওইটাকে এখন আমরা ডি অফ একটা ফাংশন আকারে প্রকাশ করতে পারি, যেটা অবশ্যই এক্স এর ফাংশন। তাহলে ডি সাই ইকুয়াল টু ভি ডিএক্স প্লাস মাইনাস ইউ ডিওয়াই। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন সাইটা যেহেতু দুই চলক বিশিষ্ট ফাংশন, টোটাল ডিফারেনশিয়াল থিওরাম থেকে ডি সাইকে লেখা যায় ডেল সাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল সাই ডেল ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু, এবার এটা লিখুন, বি ডিএক্স প্লাস মাইনাস ইউ ডিওয়াই। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তুলনা করব। ডান পাশে ডিএক্স এর সহগ বি আর বাম পাশে ডিএক্স এর সহগ হচ্ছে ডেল সাই ডেল এক্স, আর ডান পাশে ডিওয়াই এর সহগ হচ্ছে মাইনাস ইউ, আর বাম পাশে ডিওয়াই এর সহগ হচ্ছে ডেল সাই ডেল ওয়াই। আমরা বাম পাশের এই মাইনাসটাকে ডান পাশেই দিই। তাহলে এই দুটা রিলেশনকে বলবো আমরা রিলেশন বিটুইন ভেলোসিটি কম্পোনেন্টস এন্ড এস্টিম ফাংশন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা রিলেশন বিটুইন ভেলোসিটি কম্পোনেন্টস এন্ড এস্টিম ফাংশনটাও আমরা প্রমাণ করলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমি আপনাদেরকে এখন দেখাবো দ্য রিলেশন বিটুইন ভেলোসিটি পোটেনশিয়াল এবং এস্টিম ফাংশন। ভেলোসিটি পোটেনশিয়াল এবং এস্টিম ফাংশনের রিলেশনটা এখন দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এখন দেখাবো রিলেশন বিটুইন ভেলোসিটি পোটেনশিয়াল and esteem function। esteem function এবং ভেলোসিটি পোটেনশিয়ালের মধ্যে যে রিলেশন সেটা এখন দেখাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি the relation between velocity components and esteem function থেকে v equal to del psi del x আর u equal to minus del psi del y। আর আমরা জানি the relation between velocity components এবং velocity potential থেকে u সমান minus del phi del x আর b সমান মাইনাস ডেল ফাই ডেল ওয়াই। শিক্ষার্থী, এটা তার লাগবে না এই লাইনটা, যেহেতু লাইনটার কাজ কমপ্লিট করলাম। এটো ইউর মান, এটো ইউর মান, তাহলে ইউর মান দুইটা সমান হবে। তাহলে এখানে পাচ্ছি ডেল সাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল ফাই ডেল এক্স, অ্যান্ড এটো ভি এর মান, এটো বি এর মান, তাহলে ডেল সাই ডেল এক্স ইকুয়াল টু মাইনাস ডেল ফাই ডেল ওয়াই। এই দুটা রিলেশনকে বলবো আমরা দ্য রিলেশনস বিটুইন এস্টিম ফাংশন অ্যান্ড ভেলোসিটি পোটেনশিয়াল। আপনারা জানেন সাইটাকে এস্টিম ফাংশন বলি আর ফাইটাকে ভেলোসিটি পোটেনশিয়াল বলি। তাহলে ভেলোসিটি পোটেনশিয়াল এবং এস্টিম ফাংশনের রিলেশন আমরা সেটাও এখন দেখালাম। প্রিয় শিক্ষার্থী, এবার কমপ্লেক্স পোটেনশিয়াল কাকে বলে, জটিল বিভব কাকে বলে, কমপ্লেক্স পোটেনশিয়াল বা জটিল বিভব কাকে বলে, আমরা এখন তা শিখব। জটিল বিভব হচ্ছে মূলত একটা জটিল বা কমপ্লেক্স ফাংশন বা জটিল ফাংশন
যাকে আমরা ডাব্লিউ দ্বারা ডিনোট করি। এই ডাব্লিউ মানে এই ডাব্লিউ ভাবিয়েন না আবার, এটা অবশ্যই জেড এর ফাংশন, যার রিয়েল পার্ট হবে ভেলোসিটি পোটেনশিয়াল আর ইমাজিনারি পার্ট হবে স্টিম ফাংশন। তাহলে সেই কমপ্লেক্স ফাংশনটাকে বলবো আমরা কমপ্লেক্স পোটেনশিয়াল বা জটিল বিভব। এটা গাণিতিকভাবে জাস্ট আমি ডেফিনিশনটা দিলাম, পরীক্ষায় আসলে এই ডেফিনিশনটা দিয়েন, কিন্তু আমার নোটের মধ্যে অনেক ব্যাখ্যা আছে। তাহলে কমপ্লেক্স পোটেনশিয়াল কাকে বলে? কমপ্লেক্স পোটেনশিয়াল হচ্ছে এমন একটা কমপ্লেক্স ফাংশন যার রিয়েল পার্ট হচ্ছে ভেলোসিটি পোটেনশিয়াল, যার ইমাজিনারি পার্ট হচ্ছে স্টিম ফাংশন। তাহলে সেই কমপ্লেক্স ফাংশনটাকে বলবো আমরা কমপ্লেক্স পোটেনশিয়াল বা জটিল বিভব। তাহলে জটিল বিভব সম্পর্কেও আমরা ধারণা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, এখন হচ্ছে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ ভেলোসিটি পোটেনশিয়াল। ভেলোসিটি পোটেনশিয়ালের জ্যামিতিক তাৎপর্য, এটার ব্যাখ্যা দিয়ে আমি প্রমাণটা করব। এই প্রমাণটা পরীক্ষা আসছে অনেকবার। প্রিয় শিক্ষার্থী, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। আমার একটা চা আছে, চাটা একটু খাই, আপনারা একটু দেখুন। চাটা একটু খেয়ে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ ভেলোসিটি পোটেনশিয়াল। ভেলোসিটি পোটেনশিয়ালের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স নিয়ে একটু কথা বলতে চাই এবং সেটা প্রমাণ করব এবং পরীক্ষায় আসে। দেখুন, আমি তো এতক্ষণ স্টিম ফাংশন নিয়ে কথা বলেছি। স্টিম লাইন কাকে বলে? স্টিম লাইনের একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আছে, আমি ওদিকে যাচ্ছি না, যেহেতু আমরা আগের ক্লাসে স্টিম লাইন নিয়ে কথা বলছিলাম। তরল প্রবাহে যে কাল্পনিক রেখা, যে রেখা বরাবর স্টিম ফাংশন কনস্ট্যান্ট হয়, সেই লাইনটাকে বলবো আমরা স্টিম লাইন বা স্রোত রেখা বা প্রবাহ রেখা। স্টিম লাইন কাকে বলে? আমি আবার ডেফিনিশন দিচ্ছি। স্টিম লাইন হচ্ছে তরল প্রবাহে যেসব কাল্পনিক রেখা বরাবর স্টিম ফাংশন কনস্ট্যান্ট হবে, সেই রেখাগুলাকে বলা হয় স্টিম লাইন। অর্থাৎ থিওরামটা হচ্ছে এরকম: along the streamline the stream function is constant. Along the streamlines the stream function is constant. আমি তাহলে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ ভেলোসিটি পোটেনশিয়াল একটু পরে পড়াই, একটু পরে। আমি এখন 8 নাম্বারটা নিয়ে কথা বলতে চাই, জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ স্টিম ফাংশন। স্টিম ফাংশনের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স, আমি দুইটা সিগনিফিকেন্স আপনাদের সামনে উপস্থাপন করব। একটা হচ্ছে স্টিম লাইন বরাবর স্টিম ফাংশনটা কনস্ট্যান্ট হবে, এটা একটা সিগনিফিকেন্স। দ্বিতীয় সিগনিফিকেন্স হচ্ছে তরল প্রবাহে দুটা স্টিম লাইনের বরাবর
যদি দুটা স্টিম ফাংশনের পার্থক্য যা হবে ওই পার্থক্যটুকু ওই দুটা স্টিম লাইনের মধ্যবর্তী অঞ্চলে যে ফ্লুইডগুলা প্রবাহিত হবে ওই ফ্লুইডগুলার মোট আয়তন বা মোট পরিমাণ যেটাকে আমরা ফ্লো রেট বা ডিসচার্জ বলি। আবার বলছি, প্রথম সিগনিফিকেন্স হচ্ছে অ্যালং দ্য স্টিম লাইন দ্য স্টিম ফাংশন ইজ কনস্ট্যান্ট। এটা একটা থিওরি, অনেকবার পরীক্ষা আসছে। আমার নোটের মধ্যে সাল লিখতে লিখতে প্রায় এক বিঘত মনে হয় সাল লিখছি, বিভিন্ন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি আসছেই অলরেডি। তো অ্যালং দ্য স্টিম লাইন্স দ্য স্টিম ফাংশন ইজ কনস্ট্যান্ট। স্টিম লাইন বরাবর স্টিম ফাংশনটা সবসময় কনস্ট্যান্ট হবে, এটা একটা সিগনিফিকেন্স। আর দ্বিতীয় সিগনিফিকেন্স হচ্ছে, মনে করেন তরল প্রবাহে দুটা স্টিম লাইন, এই স্টিম লাইন বরাবর স্টিম ফাংশন সাই সমান মনে করো সাই ইকুয়াল টু C1 আর এখানে সাই ইকুয়াল টু কত C2, অর্থাৎ দুইটা স্টিম লাইন বরাবর দুটা স্টিম ফাংশনের যে দুটা মানের ডিফারেন্স C1 C2, এই যে ডিফারেন্স, এই ডিফারেন্স হচ্ছে এই দুইটা স্টিম লাইনের মধ্যবর্তী অঞ্চলে যে ফ্লুইডগুলো প্রবাহিত হচ্ছে ওই প্রবাহিতের নির্দিষ্ট সময়ে একক সময়ে ওই প্রবাহের মোট পদার্থের পরিমাণ বা আয়তন বা ফ্লো রেট বা ডিসচার্জ বলে। এই দুইটা সিগনিফিকেন্সের মধ্যে আমি এই সিগনিফিকেন্সটা প্রমাণ করে দিচ্ছি। এটা প্রমাণ আমার নোটের মধ্যে আছে। এটা 2003 সালে একবার আসছিল, এরপর আসে না, এই জন্য আমি আর এটা দেখাচ্ছি না। আমি জাস্ট এখন অ্যালং দ্য স্টিম লাইন দ্য স্টিম ফাংশন ইজ কনস্ট্যান্ট এটা প্রমাণ করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, অনেকবার পরীক্ষা আসছে। তাহলে প্রুফ, প্রিয় শিক্ষার্থী আপনারা সবাই জানেন psi is the function of x, y, b the steam function. সুতরাং তাহলে ডি সাই সমান হবে টোটাল ডিফারেন্সিয়াল থেরাম থেকে, যেহেতু এই ফাংশনটা টু ভেরিয়েবল বিশিষ্ট, তাহলে ডেল সাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল সাই ডেল ওয়াই ডিওয়াই। আর আমরা জানি ইকুয়েশন অফ স্টিম লাইন ইজ dx divided by u equal to dy divided by b। সুতরাং এখানে b dx minus u dy equal to 0, এটাকে আমরা একটা নাম্বার দিলাম। প্রিয় শিক্ষার্থী, আপনাদের নিশ্চয়ই মনে আছে একটু আগেই আপনাদেরকে দেখাচ্ছিলাম দ্য রিলেশন বিটুইন ভেলোসিটি কম্পোনেন্টস এবং স্টিম ফাংশন। ভেলোসিটি কম্পোনেন্টস এবং স্টিম ফাংশন u সমান হচ্ছে মাইনাস ডেল সাই ডেল এক্স ডেল ওয়াই, এটা প্রমাণ করে দিয়েছিলাম। আর বি সমান হচ্ছে ডেল সাই ডেল এক্স। এই দুটা রিলেশনকে বলা হয় দ্য রিলেশন বিটুইন ভেলোসিটি কম্পোনেন্টস এন্ড স্টিম ফাংশন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ডেল সাই ডেল এক্স এর পরিবর্তে বি আর ডেল সাই ডেল ওয়াই এর পরিবর্তে মাইনাস ইউ বসাবো। এখানে বি ডিএক্স মাইনাস ইউ টি ওয়াই। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এক নাম্বারের এই ভ্যালু জিরোটা এখানে বসায় দিলাম। তাহলে সুতরাং ডি সাই ইকুয়াল টু 0। আপনারা জানেন কোন একটা ফাংশনের ডেরিভেটিভ যদি শূন্য হয় তাহলে ওই ফাংশনটা অবশ্যই কনস্ট্যান্ট হবে, কারণ আপনারা জানেন ইন্টারমিডিয়েটের ডিফারেন্সিয়েশনের প্রথম সূত্র হচ্ছে ডি ডিএক্স অফ সি ইকুয়াল টু কত 0, অর্থাৎ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন শূন্য হয়। তাহলে যেহেতু সাই এর ডিফারেন্সিয়েশন শূন্য, নিঃসন্দেহে সাইটা একটা কি কনস্ট্যান্ট। তাহলে দিস ইমপ্লাই দিস সাই ইজ কনস্ট্যান্ট। তাহলে আমরা কি শিখলাম? স্টিম লাইনের অ্যালং এ স্টিম ফাংশনটা অলওয়েজ কনস্ট্যান্ট। এই যে এটা দেখবেন বাজারের বইতে অনেক লম্বা করে প্রমাণ করছে, লম্বা করে প্রমাণ করার দরকার না, আমি আপনাদেরকে 3-4 লাইনেই প্রমাণ করে দিলাম। এটা একটা মানে খুব পপুলার একটা থিওরি। তাহলে আমরা সেটাও প্রমাণ করলাম। তাহলে আমরা জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ স্টিম ফাংশন কাজ কমপ্লিট করলাম।
এবার হচ্ছে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ ভেলোসিটি পোটেনশিয়াল। জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ ভেলোসিটি পোটেনশিয়াল দেখা যাচ্ছে। তো ভেলোসিটি পোটেনশিয়ালের যে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স আছে ওখানে বেশ কয়েকটা সিগনিফিকেন্স আছে। তার মধ্যে যে সিগনিফিকেন্সটা পরীক্ষায় বেশি প্রমাণ আসে সেটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল লাইন এবং স্ট্রিম লাইন দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, অর্থাৎ সম বেগ বিভব রেখা বা সমবিভব রেখা এবং স্রোত রেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করে। The equipotential line and streamlines are perpendicular to each other. ইকুইপোটেনশিয়াল মানে হচ্ছে পোটেনশিয়াল শব্দের অর্থ হচ্ছে বিভব। ইকুই শব্দটা ইকুয়াল শব্দ থেকে আসছে, তাহলে ইকুইপোটেনশিয়াল মানে হচ্ছে সমবিভব, লাইন মানে হচ্ছে রেখা, সমবিভব রেখা এবং স্ট্রিম লাইন স্রোত রেখা বা প্রবাহ রেখা, তারা পরস্পর পারপেন্ডিকুলার টু ইচ আদার, অর্থাৎ লম্বভাবে তারা ছেদ করে। এই প্রমাণটা ভেলোসিটি পোটেনশিয়ালের একটা জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সের মধ্যে একটা। এটা পরীক্ষা আসছে বেশ কয়েকবার, যেমন 2015 সাল আসছে লাস্টে, যতটুকু আমার মনে পড়ে সালগুলি। এখন আমি সেটা এখন আপনাদের সামনে প্রমাণ করে দিচ্ছি। তাহলে থিওরামটা, দ্য ইকুইপোটেনশিয়াল লাইন্স অ্যান্ড স্ট্রিম লাইন্স আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, সমবিভব রেখাগুলি এবং স্রোত রেখাগুলি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। এই থিওরামটা প্রমাণ করতে গিয়ে আমি একটু অনার্স সেকেন্ড ইয়ারে চলে যাব। অনার্স সেকেন্ড ইয়ারে ক্যালকুলাস 2-তে ভেক্টর ডিফারেন্সিয়েশন যে চ্যাপ্টারটা আছে লাস্টের দিকে, ওই চ্যাপ্টারের গ্রেডিয়েন্টের উপর একটা মৌলিক উপপাদ্য আছে। আমি সেই উপপাদ্যের কনসেপ্টটা ইউজ করব, সাথে আমরা থার্ড ইয়ারের ডিফারেন্সিয়াল জিওমেট্রির একটু কনসেপ্ট ইউজ করব, সাথে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির একটু কনসেপ্ট ইউজ করব। এই তিনটা কনসেপ্টের সমন্বয়ে আমি আপনাদেরকে এই থিওরামটা প্রমাণ করব। পরীক্ষায় এই থিওরামটা আসছে বেশ কয়েকবার, আর বাজারের বইতে অনেকভাবে করা আছে, মানে লম্বা করে করা আছে। আমি ভাই চেষ্টা করি আমি আমার মতো করে স্টুডেন্ট বান্ধব করে পড়ানোর জন্য, আমি নিজস্বতা দিয়ে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করি। তাহলে দেখা যাক আমরা এখন সেটা প্রমাণ করব ইনশাল্লাহ। প্রথমে লম্ব রেখা এবং অবিলম্ব রেখা কাকে বলে? লম্ব রেখা এবং অবিলম্ব রেখা কাকে বলে? যেমন মনে করেন এটা একটা সরল রেখা, আর একটা সরল রেখা যদি এই সরল রেখার সাথে এমন ভাবে বা এমন পজিশনে থাকে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটা রেখাকে পরস্পরের লম্ব বলবো। এটাকে এই রেখার লম্ব বলবো, এটাকে এই রেখার লম্ব বলবো। তার মানে দে আর পারপেন্ডিকুলার, অর্থাৎ একটা আরেকটার লম্ব রেখা, পারপেন্ডিকুলার লাইন। এবার নর্মাল বা অবিলম্ব কাকে বলে? নর্মাল বা অবিলম্ব ধরে নেন এটা একটা সারফেস, পৃষ্ঠতল। মনে করো এটা একটা পৃষ্ঠতল মানে ভেবে নিতে পারেন আপনার যে মাথাটা আছে, মাথার উপরের যে স্কাল্পটা আছে ওই আর কি, ওটা ধরে নেন
ওখানকার একটা বিন্দুতে আপনি একটা ট্যানজেন্ট রেখা বা ট্যানজেন্ট প্লেন ড্র করুন, ট্যানজেন্ট রেখা কিংবা ট্যানজেন্ট প্লেন ড্র করুন। তাহলে যে সরল রেখাটা কোন একটা সারফেসের উপরস্থ কোন একটা বিন্দুতে ট্যানজেন্ট লাইন বা ট্যানজেন্ট প্লেনের সাথে লম্বালম্বিভাবে অবস্থান করে, সেই লম্বালম্বিভাবে অবস্থানকারী সরল রেখাটাকে ওই সারফেসটার অবিলম্ব বলা হয়। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমি অবিলম্ব এবং নর্মালের ডেফিনিশন দিলাম। তাহলে নর্মাল এবং পারপেন্ডিকুলার এবং অবিলম্ব, তার মানে লম্ব রেখা এবং অবিলম্ব রেখা দুটার ক্যারেক্টারই কিন্তু সেম। লম্ব রেখা কার হবে? একটা সরল রেখার হবে, আর অবিলম্বটা কার হবে? একটা সারফেসের হবে বা একটা বক্র রেখার হবে। আচ্ছা, এভাবে অনার্স সেকেন্ড ইয়ারের যে থিওরামটার কথা বলছিলাম সেটা একটু ব্যাখ্যা দিই। ধরেন এই সারফেসটার ইকুয়েশন হচ্ছে ফাই ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু সি। তাহলে নাবলা ফাইটা হচ্ছে এই সারফেসের উপরে নর্মাল ভেক্টর। এটা মাথায় রাখবেন, এটা পরীক্ষায় আসে। যারা আমার ভিডিও দেখতেছেন সেকেন্ড ইয়ারে, এটা যারা বর্তমানে সেকেন্ড ইয়ারে আমার কাছে পড়েন, এখনো কিন্তু আপনাদেরকে এই থিওরামটা পড়াইনি, কারণ ওটুকু আমরা এখনো যাইনি। আর যারা পড়ে গেছেন তারা তো জানেন, যারা সামনে পড়বেন তারা তো অবশ্যই পড়বেনই। তাহলে ফাই ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু সি যদি একটা সারফেসের ইকুয়েশন হয়, তাহলে নাবলা ফাই তথা গ্রেডিয়েন্ট অফ ফাই হচ্ছে ওই সারফেসটার একটা নর্মাল ভেক্টর। এটা একটা গ্রামার শিখালাম। এবার আসেন, ধরে নেন এটা একটা প্লেন, এটা একটা প্লেন। অনার্স ফার্স্ট ইয়ারে চলে যাচ্ছি। এই প্লেনটার নর্মাল এই সরল রেখাটা, আর এই প্লেনটার নর্মাল হচ্ছে এই সরল রেখাটা। তাহলে এই দুটা প্লেন যদি লম্ব হয়, তাহলে তাদের নর্মাল গুলো লম্ব হবে। বুঝতে পারছেন? তাহলে দুটা সারফেস যদি লম্বালম্বিভাবে অবস্থান করে, তাহলে তাদের নর্মাল গুলো লম্বালম্বিভাবে অবস্থান করবে। দুটা বক্ররেখা যদি লম্বালম্বিভাবে অবস্থান করে, তার মানে দুটা বক্ররেখা যদি অর্থোগোনাল ট্রাজেক্টরি হয়। আবার সেকেন্ড ইয়ারে চলে গেলাম, অনার্স সেকেন্ড ইয়ারে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। দুটা বক্ররেখা যদি একটা আরেকটার উপর যদি লম্বালম্বিভাবে অবস্থান করে, তার মানে দেয়ার অর্থোগোনাল ট্রাজেক্টরি যদি হয় পরস্পরের, তাহলে তাদের নর্মাল গুলাও কিন্তু পারপেন্ডিকুলার হবে। এই গ্রামারগুলি আমি এখন ইউজ করে আমি থিওরামটা এখন প্রমাণ করব ইনশাল্লাহ। সবার মনোযোগ চাই। একটু আগে আপনাদেরকে আমি একটা থিওরি পড়াছিলাম, মনে আছে? অ্যালং দ্য স্টিম লাইন দ্য স্টিম ফাংশন ইজ কনস্ট্যান্ট। স্টিম লাইন বরাবর স্টিম ফাংশনটা কি? কনস্ট্যান্ট C1। অর্থাৎ যে সকল কাল্পনিক রেখা বরাবর স্টিম ফাংশন কনস্ট্যান্ট হবে, সেই কাল্পনিক রেখাগুলোকে বলা হয় স্টিম লাইন। ঠিক একইভাবে যে রেখাগুলি বরাবর, তরল রেখাগুলি বরাবর, প্রবাহের রেখাগুলি বরাবর ভেলোসিটি পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট হবে, সেই রেখাগুলিকে বলবো আমরা ইকুইপোটেনশিয়াল লাইন বা সমবিভব রেখা। তাহলে মনে রাখার সহজ কৌশল কি? তরল প্রবাহে যেসব রেখা বরাবর স্টিম ফাংশন কনস্ট্যান্ট হবে, সেই রেখাগুলোকে বলা হয় স্টিম লাইন। আর তরল প্রবাহে যেসব রেখা বরাবর ভেলোসিটি পোটেনশিয়াল কনস্ট্যান্ট হবে, সেই রেখাগুলিকে বলবো ইকুইপোটেনশিয়াল লাইন। এখানেও কিন্তু আপনি দুইটা ডেফিনিশন পাচ্ছেন। যাই হোক, এখন আমরা এখন প্রমাণ করব ইকুইপোটেনশিয়াল লাইনস এবং স্টিম লাইনসগুলি পারপেন্ডিকুলার টু ইচ আদার। এই থিওরামটা বেশ কয়েক মেথডে আমার নোটের মধ্যে প্রমাণ আছে। সবচেয়ে সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি।
উল্লেখ্য এখানে এক্স এবং সাই এবং ফাই হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন। তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, টোটাল ডিফারেন্সিয়েশন। তাহলে ডি সাই ইকুয়াল টু 0 যেহেতু c1টা কনস্ট্যান্ট, অ্যান্ড ডি ফাই ইকুয়াল টু 0 যেহেতু c2টা কনস্ট্যান্ট। তো যেটা বলছিলাম আপনাদেরকে সেটি হচ্ছে সাই এবং ফাই উভয়টা, তার মানে স্টিম ফাংশন এবং ভেলোসিটি পোটেনশিয়াল উভয়টা এক্স এবং ওয়াই এর ফাংশন। তাহলে টোটাল ডিফারেন্সিয়াল থিওরাম থেকে আমরা পাই ডেল সাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল সাই ডেল ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা, নাও ডি সাই ইকুয়াল টু এটা কি একটু ওয়েট করি আমরা। তাহলে ডেল সাই ইকুয়াল টু 0, ডেল ফাই ইকুয়াল টু 0। নাবলা সাই ইকুয়াল টু আপনারা জানেন আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই সাই ইকুয়াল টু, এখানে পাচ্ছি আই ডেল সাই ডেল এক্স প্লাস জে ডেল সাই ডেল ওয়াই ইকুয়াল টু the relation between velocity components and steam function থেকে আপনাদেরকে এখানে লিখতে পারি আই ভি মাইনাস জে ইউ, কারণ আপনাদেরকে একটু আগেই প্রমাণ করে দিয়েছিলাম ইউ ইকুয়াল টু মাইনাস ডেল সাই ডেল ওয়াই আর বি ইকুয়াল টু ডেল সাই ডেল এক্স। আমরা সেই মানগুলো একটু বসালাম। অ্যান্ড নাবলা ফাই ইকুয়াল টু নাবলা সমান আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই, আর এখানে ফাই ইকুয়াল টু আই ডেল ফাই ডেল এক্স প্লাস জে ডেল ফাই ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস আই ইউ মাইনাস জে ডেল জে ভি। কারণ আপনাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম একটু আগে ইউ সমান হচ্ছে মাইনাস ডেল ফাই ডেল এক্স আর বি সমান হচ্ছে মাইনাস ডেল ফাই ডেল ওয়াই, দ্য রিলেশন বিটুইন ভেলোসিটি কম্পোনেন্টস অ্যান্ড ভেলোসিটি পোটেনশিয়াল। এখন আমরা একটু এই দুটার ডট গুণন নেব, নাবলা সাই ডট নাবলা ফাই। তাহলে এটা ডট এটা আই বি মাইনাস জে ইউ ডট মাইনাস আই ইউ মাইনাস জে বি। আপনারা সবাই জানেন যে ডট গুণনের ক্ষেত্রে আই এর সহগগুলি গুণ হবে প্লাস জে এর সহগগুলি গুণ হবে। তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস ইউবি প্লাস ইউবি ইকুয়াল টু কত 0। আপনারা জানেন যে দুইটা ভেক্টরের ডট গুণন যদি 0 হয় তাহলে ওই দুইটা ভেক্টর একটা আরেকটার উপর কি লম্ব, পারপেন্ডিকুলার টু নাবলা ফাই। তাহলে দুটা ভেক্টর লম্ব। এবার আসুন, মনে করো এটা একটা রেখা, এই রেখাটা হচ্ছে সাই ইকুয়াল টু c1, এটা একটা রেখা, এটা হচ্ছে ফাই ইকুয়াল টু c2, ফাই ইকুয়াল টু c2। কেমন? তাহলে এই বক্ররেখার নর্মালটা আমি ধরলাম এটি নাবলা সাই, আর এই বক্ররেখার নর্মালটা হচ্ছে এটি, আর একটু ভাবে নি, এটি, এটা হচ্ছে নাবলা ফাই। তাহলে এখানে এই দুইটা নর্মাল একটা আরেকটার উপর লম্ব, তাহলে দুইটা অবিলম্ব যদি একটা আরেকটার উপর যদি লম্ব হয়
তাহলে নিঃসন্দেহে ওই রেখাগুলা একটার একটার উপর লম্ব তথা রেখাগুলা অর্থোগোনাল ট্রাজেক্টরি। তার মানে রেখাগুলি অর্থাৎ ইকুইপোটেনশিয়াল লাইন এবং স্ট্রেট লাইনগুলি একটার একটার উপর পারপেন্ডিকুলার হবে। আমরা সেটাও প্রমাণ করলাম, এই থিওরামটা পরীক্ষায় আসে। এবার আমরা প্রমাণ করব 9 নাম্বারটা। আজকে অনেক পড়া একসাথে হয়ে যাচ্ছে, হ্যাঁ আজকে অনেক পড়া একসাথে হয়ে যাচ্ছে, অনেক থিওরি একসাথে প্রমাণ করে দিচ্ছি। তাহলে আমরা এটা মুছে দিই। এবার এখন আপনাদেরকে প্রমাণ করে দেব, প্রুভ দ্যাট, প্রমাণ করো যে কার্ল অফ কিউ ইকুয়াল টু জিরো ভেক্টর। আসলে এটা জিরো না, এটা জিরো ভেক্টর, যেহেতু এটা ক্রস গুণনের রেজাল্ট সবসময় ভেক্টরই হয়। প্রুফ, প্রমাণ করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। কার্ল অফ কিউ মানে হচ্ছে নাবলা ক্রস কিউ ইকুয়াল টু, আপনারা জানেন কিউ সমান হচ্ছে মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই। আজকে শুরুতেই বললাম ভেলোসিটি পোটেনশিয়াল কাকে বলে। ভেলোসিটি পোটেনশিয়াল হচ্ছে এমন একটা স্কেলার ফাংশন যার নেগেটিভ গ্রেডিয়েন্ট কার সমান হবে, ফ্লুইডের বেগের সমান হবে। তো ইকুয়াল টু মাইনাস নাবলা ক্রস গ্রেডিয়েন্ট অফ ফাই ইকুয়াল টু মাইনাসটার হইলো এটা সরাসরি মান শূন্য। বুঝতে পারছেন? এটা কোথায় পেয়েছেন? এটার প্রমাণও কিন্তু অনার্স সেকেন্ড ইয়ারে ক্যালকুলাস 2-তে আছে, ভেক্টর ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে। এটা পরীক্ষা আসছে অনেকবার, যেতে কেন নতুন করে আর প্রমাণ করার দরকার নেই, সরাসরি রেজাল্ট আমরা বসালাম। এটা একটা থিওরি, ছোট্ট একটা থিওরি। তাহলে ইকুয়াল টু কত? জিরো ভেক্টর। আমরা এক লাইনে সেটা এখন প্রমাণ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার 10 নম্বরে দুইটা থিওরি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ স্টিম ফাংশন এবং ভেলোসিটি পোটেনশিয়াল উভয়টা ল্যাপ্লাস ইকুয়েশন কি করে স্যাটিসফাই করে। দেখা যাচ্ছে? প্রুভ দ্যাট, প্রমাণ করো যে দিস, এটা একটু পরে প্রমাণ করবে, এগুলো আলাদা আলাদা ভাবে পরীক্ষা আসে, আমি নিচে দেখা যাবে না যে এই জন্য একসাথে লিখছি। এটা অনেকবার পরীক্ষা আসছে, এটা সর্বশেষ আসছে সম্ভবত 2020 সালে। এটা এখন আমরা প্রমাণ করব প্রিয় শিক্ষার্থী। প্রুফটা দেখুন, আমি চেষ্টা করব সংক্ষেপে প্রমাণ করে দেওয়ার জন্য। আপনারা জানেন দ্য রিলেশন বিটুইন ভেলোসিটি কম্পোনেন্টস অ্যান্ড স্টিম ফাংশন থেকে u equal to minus del psi del y, v equal to del psi del x, and আমরা আরো জানি the relation between velocity component and velocity potential থেকে u equal to minus del phi del x আর v equal to minus del phi del y। প্রিয় শিক্ষার্থী, এটাও ইউর মান, এটাও ইউর মান, তাহলে উভয়টা সমান। তাহলে ডেল সাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল ফাই ডেল এক্স, অ্যান্ড এটাও বি এর মান, এটাও মাইনাস বি এর মান। তাহলে আমরা এখন লিখতে পারি ডেল সাই ডেল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই ডেল ওয়াই। এখানে একটা কথা বলে রাখা দরকার, সেটি হচ্ছে যদি কোনো ফাংশন দুই চলক বিশিষ্ট হয় তাহলে ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই যে কথা, ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স একই কথা। এটাকে বলা হয় ক্লাইরয়েডস আইডেন্টিটি। ক্লাইরয়েডস একজন গণিতবিদ। ক্লাইরয়েডস আইডেন্টিটি, এটা ফাংশনটা দুই চলক বিশিষ্ট হতে হবে, তিন চলক হলে হবে না।
দুই চলক বিশিষ্ট ফাংশনের ক্ষেত্রে ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই যে কথা, ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স একই কথা। এখানে আর একটা ইনফরমেশন জানিয়ে দিই, এখানে কিন্তু এটা স্কোয়ার নয়, এটা মুখ দিয়ে উচ্চারণ করতে হবে ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই। যদিও বা আমরা মানে বলে ফেলি আর কি ডেল স্কোয়ার এফ ডেল এক্স ডেল ওয়াই এটা বলে ফেলি, কিন্তু উচ্চারণটা হবে ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই। এই গ্রামারটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো প্রিয় শিক্ষার্থী, এখন এটাকে এক্স ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডেল টু সাই ডেল ওয়াই টু ওয়াই এর সাপেক্ষে, তাহলে এটাকে ওয়াই এর সাপেক্ষে করলে ডেল টু ফাই ডেল ওয়াই ডেল এক্স। এবার আমরা এটাকে এক্স এর সাপেক্ষে করব, ডেল টু সাই ডেল এক্স টু ইকুয়াল টু মাইনাস ডেল টু ফাই ডেল এক্স ডেল ওয়াই। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই দুটা যোগ করব, বামেরটা বামে যোগ করব, ডানেরটা ডানে যোগ করব। ডেল টু সাই ডেল এক্স স্কোয়ার, এটাকে একটু আগে লিখি, প্লাস ডেল টু সাই ডেল ওয়াই টু ইজ ইকুয়াল টু ডেল টু ফাই ডেল ওয়াই ডেল এক্স মাইনাস ডেল টু ফাই ডেল এক্স ডেল ওয়াই। প্রিয় শিক্ষার্থী, যে ক্লাইরেটস আইডেন্টিটি থেকে আমি তো আপনাদেরকে সবসময় বলে আসছি ফাইটা হচ্ছে এক্ষেত্রে দুই চলক বিশিষ্ট, তাহলে ক্লাইরেটস আইডেন্টিটিকে ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই যে কথা, ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স একই কথা, সেই সুবাদে এটার এটা কি সেম, সেম হলে কাটাকাটি করলে শূন্য, তাহলে এখানে পাচ্ছি ডেল টু সাই ডেল এক্স টু প্লাস ডেল টু সাই ডেল ওয়াই টু ইকুয়াল টু 0। এখন কথা হচ্ছে এটা আনবো কিভাবে? প্রিয় শিক্ষার্থী, সবার মনোযোগ চাই। I del x plus z del y dot I del psi del x plus z del psi del y equal to 0। কেন? আপনারা জানেন দুইটা ভেক্টরের ডট গুণের বেলায় i এর সহগগুলা গুণ হবে, j এর সহগগুলা গুণ হবে। এই ক্ষেত্রে ডিফারেন্সিয়াল অপারেটরগুলি গুণ হবে না, এরা অপারেট করবে। তার মানে ডেল ডেল এক্স অফ দিস মানে হচ্ছে ডেল স্কোয়ার সাই ডেল এক্স স্কোয়ার, আর জে এর সবগুলা গুণ হবে, এখানে তার গুণ হবে না যেহেতু এখানে অপারেটর। এটা একে অপারেট করলে ডেল ডেল ওয়াই অফ ডেল সাই ডেল ওয়াই সমান হচ্ছে ডেল টু সাই ডেল ওয়াই টু। তো প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা নাবলা বলি, আর এটা হচ্ছে নাবলা সাই ইকুয়াল টু 0। দুটা ভেক্টরের ডট গুণের ক্ষেত্রে আমরা রেজাল্টটা সবসময় স্কেলার পাই, এই জন্য ভেক্টর চিহ্ন বসাবো না, তাহলে নাবলা স্কোয়ার সাই ইকুয়াল টু কত বলেন? 0। এই চলে আসলো। সিমিলারলি এখন আমরা এটা প্রমাণ করবো, এটা একটু আপনারা তুলে নেন। এখন আমরা প্রমাণ করব নাবলা স্কোয়ার ফাই ইকুয়াল টু 0, অর্থাৎ ভেলোসিটি পোটেনশিয়াল ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে। এটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন ইন 2 ডাইমেনশন। আমরা একটু পর্যন্ত রাখলাম, এবার এগুলা মুছে দিচ্ছি। আমি এখন উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডেল টু ফাই ডেল এক্স টু ইকুয়াল টু ডেল টু সাই ডেল এক্স ডেল ওয়াই, অ্যান্ড এই নেগেটিভটা আপনি পাশে যদি নিয়ে আসেন ওয়াই এর সাপেক্ষে করলে ডেল টু ফাই ডেল ওয়াই টু ইকুয়াল টু মাইনাস ডেল টু সাই ডেল ওয়াই ডেল এক্স। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যোগ করব ডেল টু ফাই ডেল এক্স টু প্লাস ডেল টু ফাই ডেল ওয়াই টু ইকুয়াল টু, এটার এটা যেহেতু সেম ক্লাইরেটস আইডেন্টিটি থেকে শূন্য, তাহলে এটাকেও যে আগের মতো নাবলা স্কোয়ার ফাই ইকুয়াল টু 0 লিখতেই পারি। তার মানে এটা একটা থিওরি, এটা অনেকবার পরীক্ষা আসছে, বুঝতে পারছেন? এটা সম্ভবত 2018 সালে আসছে লাস্টে আর কি। তো আজকে অনেক কথা বললাম, প্রায় 2 ঘন্টা হবে, 1.5 ঘন্টা তো হবেই।
আজকের লেকচারটা একটু বাসায় মোর প্র্যাকটিস করবেন। আজকে অনেকগুলা থিওরি প্রমাণ করছি, ডেফিনিশন, অর্থাৎ হাইড্রোডাইনামিক্সের কাইনেমেটিক্স অফ ফ্লুইড অ্যান্ড টু ডাইমেনশনাল ফ্লুইডের বেশ কিছু অংশ আজকে আমরা আলোচনা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন যদি আপনারা চান আরো কথা বলতে পারি, সোর্স, সিঙ্ক, ডাবলেট নিয়ে কথা বলতে পারি, না হয় এগুলো আগামী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।